ধ্রুব, কি করছিস এসব? তুই আমার পায়জামা খুলছিস কেন? ভাবি, বাসায় কেউ নেই, শুধু তুমি আর আমি। চলো না একটু করি। ছি ছি, কি বলছিস এসব? আমি তোর ভাবি হই। তাতে কি হয়েছে? চলো না ভাবি, তোমাকে অনেক মজা দেব। যা, বের হয়ে যা আমার রুম থেকে। আচ্ছা যাচ্ছি, কিন্তু আমি এটা করবই, এই বলে দিলাম। মিডরাতে ভাবির ঘরে গিয়ে ভাবির কোমরে স্পর্শ করতেই ভাবির শরীর শিউরে করে উঠতে ঘুম ভেঙে যায়। ভাবির চোখ মেলে চিৎকার করতে যাবে, ঠিক তখনই আমি ওর মুখ চেপে ধরি আর বলি, ভাবি, আমি ধ্রুব, চিৎকার করবে না। ধ্রুব, তুই আমার ঘরে, তাও এত রাতে? বলে ভাবি শোয়া থেকে উঠে কাপড়টা ঠিক করে নেয়। ভাবি, আমি আর পারছি না তোমাকে ছাড়া থাকতে। জানি আমিও যা চাই তুমিও তা চাও, তোমার অনেক কষ্ট হয় একা থাকতে। ছি ধ্রুব, কি বলছিস এসব? তুই কি পাগল হয়ে গেলি? যা, এক্ষুনি এই ঘর থেকে বের হ। এমন কেন করছো? কেউ জানবে না, কেউ বুঝবে না, সবাই ঘুমে আছে। দাও না একটি সুযোগ তোমাকে আদর করার। বলতেই ভাবি ঠাস করে একটা চড় মেরে আমাকে ধাক্কা দিয়ে ঘর থেকে বের করে দেয়। নিজের ঘরে এসে ভাবতে লাগলাম, জোর করে কিছু হবে না, যা করার সময় সুযোগ বুঝেই করতে হবে। ঘুমিয়ে পড়লাম, কিন্তু ভাবির চেহারাটা বারবার যন্ত্রণা দিচ্ছে, তাই এর প্রতিশোধ নিতে হবে। চোখটা কখন যে লেগে গেছে এখনো বুঝতে পারিনি। সকালে ঘুম ভাঙতে দেখি সবাই টেবিলে নাস্তা করছে, মা, বাবা আর ভাবি। আমি ব্রাশ করতে করতে ভাবির দিকে তাকিয়ে আছি, দেখে মনে হয় এখনও রাগ কমেনি। বাবা হঠাৎ আমায় দেখে বলে, ধ্রুব শোন। বল। আমি আর তোর মা আজ নীলার স্বামীর বাড়ি যাব, ফিরতে দেরি হবে, দুপুরে ওখানে খাওয়া দাওয়া করব। তুই বাড়ি থাকিস, বৌমাকে একা একা রেখে যেতে মন চায় না। বাবার কথা শুনেই আমি খুশিতে আত্মহারা, মনে মনে বললাম, এই তো সুযোগ। আমি বাবাকে বললাম, ও নিয়ে তোমার ভাবতে হবে না, আমার আজ কোনো কাজ নেই, সারাদিন বাড়িতে কাটিয়ে দেব। বাবা খুশি হয়ে বললেন, তাহলে হয়েই গেল, নিশ্চিন্তে বাসায় যাওয়া যাবে। আমি হাত মুখ ধুতে গেলাম, মনটা বড্ড বেশি খারাপ ছিল, কিন্তু এখন তা চরম উত্তেজনায় রূপ নিয়েছে। আজকের সুযোগটা আর হাতছাড়া করা যাবে না। ভাবিকে বোঝানোর বা জোর করার সব পথ বন্ধ, তাই অন্য কিছু ভাবতে হবে। সকাল 10টা বাজতেই মা বাবা বেরিয়ে গেল। এখন বাসায় শুধু আমি আর ভাবি। মা বাবাকে গাড়িতে তুলে দিয়ে আমি বাড়ি ফিরলাম না। এক বন্ধুর সাথে দেখা করে তার কাছ থেকে একটা ছোট গোপন ক্যামেরা নিলাম। ক্যামেরাটা এতটাই ছোট যে সহজেই যে কোনো জায়গায় লুকিয়ে রাখা যায়। বাসায় ফিরে দেখি ভাবি তার ঘরে। আমি চুপচাপ বসে বসে মোবাইলে গেম খেলতে লাগলাম, কিন্তু গেমে মন বসছে না। আমার চোখ ঘড়ির কাঁটায় আর ভাবির ঘরের দরজায়। কিছুক্ষণ পর ভাবি রান্নাঘরে গেল, রান্না নিয়ে ব্যস্ত হয়ে পড়ল। এই সুযোগ আমি হাতছাড়া করলাম না। দ্রুত গোসলখানায় গিয়ে ক্যামেরাটা এমন জায়গায় লাগিয়ে দিলাম যেখানে স্পষ্ট করে সব দেখা যাবে, কিন্তু কারো নজরে পড়ার সম্ভাবনা নেই। কাজ শেষ করে নিজের ঘরে এসে শুয়ে পড়লাম, কিন্তু মন মানে না। মনে হচ্ছে শুধু ক্যামেরা লাগিয়েই তো হবে না, ওকে এখন মেনে নিতে হবে আমার কথা। তাই রান্নাঘরে গিয়ে ভাবির সাথে ভাব জমাতে চাইলাম। রান্নাঘরে যেতেই ভাবি আমার দিকে তাকিয়ে বিরক্ত হয়ে বলল, আরে ধ্রুব, তুই এখানে কেন আসলি? তোকে না বলেছি একদম আমার কাছে আসার চেষ্টা করবি না? আমি কিছুটা আহত স্বরে বললাম, না ভাবি, একটু পানি নিতে আসলাম। ভাবি রান্না করতে করতে হাত দিয়ে ইশারা করে বলল, ফ্রিজে আছে, নিয়ে এখান থেকে চলে যা। ভাবির এই ব্যবহারে আমার রক্ত চড়ে গেল, কিন্তু কিছু না বলে আমি পানির বোতলটা নিয়ে চলে আসলাম। মনে মনে ঠিক করলাম, আজকে তোমার সব দেমাগ শেষ করে দেব। অপেক্ষার পর অপেক্ষা, ভাবিকে একা পেয়েও তার কাছে যেতে না পারার যন্ত্রণা ভীষণ। কিভাবে যেন দুপুর পেরিয়ে গেল। আমি বারান্দায় দাঁড়িয়ে সিগারেট টানছিলাম। হঠাৎ দেখি ভাবি এসে বারান্দায় কাপড়গুলো মেলতে শুরু করেছে। আমি সিগারেট ফেলে নিচে নেমে গেলাম। এই সুযোগে গোসলখানা থেকে ক্যামেরাটা খুলে নিলাম। দৌড়ে নিজের ঘরে গিয়ে ক্যামেরাটা চালিয়ে দেখলাম, উফ, ফাটাফাটি হয়েছে ভাবির গোসলের পুরো ভিডিও। আমার বুকের ভেতরটা দপদপ করতে লাগলো। এই ভিডিও দিয়ে আমি যা চাই তাই পেতে পারি। এখন শুধু রাতের অপেক্ষা। এখন একটু ঘুমিয়ে নিলে ভালো হয়, কে জানে, হয়তো আজকে রাতটা জেগে জেগেই কাটাতে হবে। আস্তে আস্তে সন্ধ্যা নামল, আর আমার ইচ্ছেগুলো পূরণ হওয়ার সময় ঘনিয়ে আসছে। কিন্তু আজ মনে হচ্ছে সময় যাচ্ছে না, আমার ধৈর্যের বাঁধ ভেঙে যাচ্ছে। অবশেষে রাত গভীর হলো, সবাই ঘুমিয়ে পড়েছে। আমি বিরাট খুশি। আস্তে আস্তে ভাবির রুমের দিকে এগিয়ে গেলাম। গিয়ে দেখি ভাবি এখনও জেগে। ভাবি আমাকে দেখে চমকে উঠল, কিরে ধ্রুব, তুই এখানে, তাও আবার এত রাতে?
তোকে না আমার আশেপাশে আসতেও বারণ করেছি, তাও তুই আবার আসছিস। আমি ভাবির দিকে এগিয়ে যেতে যেতে বললাম, ভাবি, ভাই বাসায় নেই, আব্বু আম্মু নেই, শুধু তুমি আর আমি। আর আব্বু আম্মু বলে গেছে তোমাকে খেয়াল রাখতে, তাই তো তোমাকে দেখতে আসলাম, আর একটু ভালোবাসতেও আসলাম। ভাবি আমার কথা শুনে ক্ষিপ্ত হয়ে উঠল। ধ্রুব, তুই এগুলো কি বলছিস? তোর মাথা ঠিক আছে? এক্ষুনি যা এখান থেকে, নইলে কিন্তু আমি চিৎকার শুরু করব। ভাবির চিৎকারের হুমকি শুনে আমি হাসলাম। ভাবি, তুমি চিৎকার করার আগে আমার কথাটা শুনে নাও আগে। ভাবি ঘৃণা ভরা দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে বলল, কি বলবি তুই? তোর কোনো কথাই আমি শুনতে চাই না। আব্বু আম্মু আসুক, আমি তাদেরকে সব বলে দিব। ভাবির এই আত্মবিশ্বাস দেখে আমার হাসি পেল। আমি শান্ত গলায় বললাম, সেই সুযোগ তো আর তুমি পাবেই না। ভাবি আমার কথার অর্থ বুঝতে না পেরে একটু থতমত খেয়ে জিজ্ঞেস করল, মানে কি বলতে চাইছিস তুই? আমি পকেট থেকে মোবাইল বের করে ভাবিকে ভিডিওটা দেখালাম। ভাবি একবার আমার দিকে তাকালো, তারপর মোবাইলে স্ক্রিনের দিকে। ভিডিওতে নিজেকে দেখে ভাবির চোখ কপালে উঠে গেল, ওর মুখ শুকিয়ে কাঠ হয়ে গেল। আমি ভিডিও বন্ধ করে ভাবিকে বললাম, এত অবাক হচ্ছ কেন ভাবি? এখন আমি যা বলবো তোমাকে তাই করতে হবে, নইলে এই ভিডিও আমি ভাইরাল করে দেব, আর যদি ভাইয়া দেখে ফেলে তো কি হবে ভেবেছ? ভাবি নিস্তব্ধ হয়ে গেল। কিছুক্ষণ পর তার চোখ ফেটে পানি এলো। ফিসফিস করে বলল, তুই এত নিচু হতে পারলে কিভাবে? তোকে আমি এতটা স্নেহ করতাম, আর তুই? ছি! ভাবির কান্না দেখে আমার মায়া হলো না, বরং আমি আরও উদ্ধত হয়ে বললাম, এত কথা আমি বুঝি না, তোমাকে যা করতে বলবো তাই করবা, নাকি আমি ভিডিও ভাইরাল করে দেব? ও, তোমাকে তো বলতে ভুলেই গিয়েছি, আমাদের মধ্যে যা কিছু হবে সেটা কেউ জানতে পারবে না। এখন বলো, তুমি রাজি? ভাবি আমার দিকে তাকিয়ে আছে, মনে হচ্ছে আমাকে কি যেন বলবে, কিন্তু বুঝতে পারছে না। আমি ভাবির পাশে গিয়ে তার হাত স্পর্শ করলাম। অমনি ভাবি আমার হাত জোরে ছাড়িয়ে নিয়ে ঠাস করে একটা চর বসিয়ে দিল আমার গালে। ঘরের নীরবতা ভেঙে চরের শব্দটা যেন গোটা বাসা কাঁপিয়ে দিল। আমি রেগে গিয়ে বললাম, আপনি আমাকে মারলেন? ভাবি কাঁপা কাঁপা গলায় কিন্তু দৃঢ় কণ্ঠে বলল, আমার খারাপ লাগছে, কিন্তু এখন এর থেকে ভালো কোনো উপায় নেই তোকে এখান থেকে চলে যেতে বলার, তাই রেগেই তোকে মেরেছি আমি। আমি একজনের বউ, আর তুই বলছিস তোর ইচ্ছে মতো কাজ করতে, যেখানে আমি তোর ভাইয়েরই বিবাহিত স্ত্রী। অসুস্থ হয়ে গেছিস তুই, চলে যা এখন এখান থেকে, আমি খারাপ কিছু হোক সেটা চাই না। চরটা এত জোরে ছিল যে আমার গাল জ্বালা করছিল। আমি ভাবির দিকে ঘৃণা ভরা দৃষ্টিতে তাকিয়ে আর কিছু না বলে রুম ত্যাগ করলাম, কিন্তু আমি এত সহজে হার মানতে রাজি নই। আজকের মতো একটু ঘুমিয়ে নেই, কাল নতুন করে আরেকটা প্ল্যান ঠিক করা যাবে। কিভাবে কি করা যায় ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে গেলাম বুঝতে পারলাম না। ঘুম ভাঙতেই দেখি খুব দেরি হয়ে গেছে। ভাবি প্রতিদিনের মতো আজ আর আমাকে ডাক দিয়ে ঘুম ভাঙায়নি। ফ্রেশ হয়ে রান্নাঘরের দিকে গেলাম, গিয়ে দেখি ভাবি রান্না করে আমার জন্য খাবার রেখে গেছে, কিন্তু আশেপাশে কোথাও ভাবিকে দেখতে পাচ্ছি না। খাবার খেয়ে ভাবির রুমের দিকে গেলাম, গিয়ে দেখি রুমের দরজা বন্ধ, ভেতর থেকে আটকানো। আমি আর সেদিকে মনোযোগ দিলাম না, আবার ভাবতে শুরু করলাম কিভাবে আমার ইচ্ছেটা পূরণ করব। হঠাৎ করে মাথায় একটা বুদ্ধি এলো। বুদ্ধিটা হলো, ভাবি রুম থেকে বের হওয়ার সাথে সাথে তার রুমে ঢুকে পানির গ্লাসে ঘুমের বড়ি মিশিয়ে দেব, তাহলে ভাবি অচেতন হয়ে গেলে সহজেই আমি আমার কাজ করতে পারবো। পরিকল্পনা মাফিক আমি মার্কেট থেকে ঘুমের বড়ি কিনে আনলাম, কিন্তু আজ ভাবিকে দেখছি সে যেন দরজাই খুলছে না, দুপুরে রান্নাও করল না। সন্ধ্যা নেমে এলো, হঠাৎ দেখি ভাবির রুমের দরজা খুলে গেল। ভাবি বের হয়ে রান্না করতে গেল, আর এই সুযোগে আমি তার রুমে ঢুকে পড়লাম। দ্রুত টেবিলে রাখা পানির গ্লাসে ঘুমের বুড়ি গুলিয়ে দিলাম, আর ভাবি যাতে সন্দেহ না করে তার জন্য একই রকম আরেকটি গ্লাসে পানি ভরে টেবিলে রেখে দিলাম। কাজ শেষ করে দ্রুত বেরিয়ে এলাম। আমার এই পরিকল্পনা যে কাজে দেবে সে বিষয়ে আমি নিশ্চিত ছিলাম। ভাবিও তো ভেবেছিল আমি আর এমন করব না, তাই রুম লক করেনি, কিন্তু আমি যে ওকে প্রতিনিয়ত লক্ষ্য রাখছিলাম সেটা সে জানতে পারেনি। যাই হোক, আমার প্ল্যান মাফিক ভাবি রান্না শেষে ঘরে এসে পানি খাবে, সেই পানি খেয়েই সে অচেতন হয়ে ঘুমিয়ে পড়বে। আমি নিজের ঘরে বসে বসে সময় গুনছিলাম, 1 ঘন্টা 2 ঘন্টা। তারপর আমি ভাবির রুমের দিকে এগিয়ে গেলাম। দরজাটা আস্তে করে ঠেলে দিতেই খুলে গেল। ভেতরে অন্ধকার, জানালা দিয়ে জ্যোৎস্নার আলো এসে ঘরটাকে রূপোর মতো করে তুলেছে। ভাবি বিছানায় শুয়ে আছে, নিশ্চয়ই ঘুমের ঘোরে। আমার খুশির সীমা রইল না।
ভাবির রুমে প্রবেশ করলাম। জ্যোৎস্নার আলোয় ভাবিকে কি সুন্দর লাগছে। চাঁদের আলো যেন তার ফর্সা গায়ে মায়ার ছোঁয়ান লাগিয়েছে। আমি ভাবির পাশে এসে বসার সাথে সাথেই পায়ে কি যেন ফুটল। ব্যথায় আমি একটু আহ করে শব্দ করতেই ভাবি চমকে জেগে উঠল। আচমকা উঠে বসে সে দ্রুত বেড সাইডের লাইট অন করে দিল। ভাবি আমাকে দেখে থতমত খেয়ে গেল। আমি এদিকে যন্ত্রণায় পায়ের দিকে তাকিয়ে দেখি মেঝেতে কাঁচের টুকরো ছড়িয়ে আছে। কাঁচের টুকরো আর ভাবির জেগে ওঠা দেখে আমার আর বুঝতে বাকি রইল না যে আমার দেওয়া বড়ি মেশানো পানি ভাবি খায়নি। হয়তো কোনো কারণে গ্লাসটা পড়ে গিয়ে ভেঙে গেছে, নয়তো ভাবি টের পেয়েছিল। ভাবি আমাকে দেখে অবাক হয়ে বলল, কিরে তুই এত রাতে এখানে? তোকে আর কতবার বলবো যে আমার আশেপাশে আসবি না? তোর কি লজ্জা বলে কিছুই নেই? আমার পায়ের ব্যথা আর ভাবির এই কথায় আমার মাথায় রক্ত চড়ে গেল। আমি যন্ত্রণা চেপে বললাম, ভাবি তুমি তো জানো আমি এখানে কেন এসেছি। এমনকি বারবার তোমার আশেপাশে আসার কারণও তুমি ভালো করেই জানো। আমার ইচ্ছেটা পূরণ করে দিলেই তো আর আমি তোমাকে ডিস্টার্ব করতাম না। ভাবি আমার দিকে তাকিয়ে অবজ্ঞার সাথে বলল, তুই হাজার চেষ্টা করলেও তোর ওই ইচ্ছেটা কখনোই পূরণ করতে পারবি না। ভাবির এই কথায় আমি ক্ষিপ্ত হয়ে বললাম, ভাবি ভেবে দেখো, তোমার ওই ভিডিওটা কিন্তু আমার কাছে আছে, ভাইরাল করতেও সময় লাগবে না। ভাবি আমার দিকে তাকিয়ে তাচ্ছিল্যে হাসি হাসল। তুই আমাকে থ্রেট দিচ্ছিস? যদি ভাবোস থ্রেট দিচ্ছিস তাহলে তাই। থ্রেট না দিলে জোর করেই করতে হবে। আর তুমি ভালো করেই জানো আমি যা চাই তাই পাই, যা পাই না সেটা ছিনিয়ে নেই। ভাবির কথা শুনে আমার মাথার রাগ 100-তে পৌঁছে গেল। ইচ্ছে করছে এক্ষুনি জোর করে ভাবির সব লুটিয়ে নেই, কিন্তু এদিকে পায়ের ব্যথা যেন বেড়েই চলেছে। ব্যথায় হাঁটতেও পারছি না। ভাবলাম আজ আর কিচ্ছু করা সম্ভব না, পায়ে প্রচণ্ড ব্যথা। ভাবির দিকে শেষবারের মতো ক্ষোভের দৃষ্টিতে তাকিয়ে কোনো মতে ধীরে ধীরে আমার রুমে এসে পায়ে ওষুধ লাগিয়ে ঘুমিয়ে পড়লাম। পরের দিন ঘুম ভেঙে গেল আম্মুর দেওয়া ফোনে। ফোনটা রিসিভ করতেই আম্মু আমাদের খোঁজ খবর নিয়ে এক পর্যায়ে বলল, আমরা কাল বাসায় ফিরব। আম্মুর কথা শোনার পরই আমার মাথায় আকাশ ভেঙে পড়ল। ভাবলাম যা করার আজই করতে হবে, কিন্তু ভাবি তো কোনোভাবেই রাজি হচ্ছে না। এত ভয় দেখানোর পরেও না, আর সহ্য হচ্ছে না। যা হবার হবেই। আবার এদিকে শরীরটা বিছানা থেকে উঠতে চায় না, খুব ক্লান্ত লাগছে। পায়ের ব্যথাটাও এখনও পুরোপুরি যায়নি। এখন একটু ঘুমিয়ে নেই, রাতে তো ব্যস্ত থাকতেই হবে। রাত হয়ে গেল, এখন আমার কাজ শুরু করার পালা। আজ আর কোনো ভুল নয়, আজকের রাতের শেষ রাত। প্রতিদিনের ন্যায় আজও আমি ভাবির রুমে প্রবেশ করলাম। ভাবি ঘুমন্ত অবস্থায় আছে। পাশে গিয়ে আজ আর দেরি করলাম না। আগে থেকে তৈরি করে আনার রশি দিয়ে ভাবির হাত দুটো বিছানার সাথে বেঁধে ফেললাম। হাত বাঁধার টানেই ভাবি জেগে গেল। ঘুম ঘুম চোখে আমাকে দেখে ভয় পেয়ে গেল। বোঝার চেষ্টা করছে কি হচ্ছে। কিরে ধ্রুব, তুই আমার হাত বাঁধলি কেন? তোকে দেখে তোর সৎলোকের মতন মনে হচ্ছে না। তুই কি করছিস? আমি ভাবির দিকে তাকিয়ে নিষ্ঠুর হাসি হাসলাম। তোমাকে নিজে ইচ্ছে করতে বলেছিলাম, কিন্তু তুমি রাজি হলে না, তাই বাধ্য হয়ে আমাকে এটা করতে হচ্ছে। ভাবি ছটপট করতে লাগলো, নিজের হাত ছাড়ানোর চেষ্টা করছে। প্লিজ ধ্রুব, ছেড়ে দাও আমাকে, প্লিজ। না, ছাড়ব না। আগে বল, আমি যা বলবো তাই করবে? ভাবি কাঁদতে কাঁদতে বলল, করব না। আমি কোনো দিন তোর মতো নীচ মানুষের কথা শুনে যা করব না। আজকে তোমাকে ভোগ করার মাধ্যমেই আমার ইচ্ছেটা পূরণ করব। তারপর আর তোমাকে ডিস্টার্ব করব না, বিশ্বাস কর। ভাবি আমাকে বারবার রিকোয়েস্ট করছে আমি যেন এই কাজ না করি, কিন্তু কে শুনে কার কথা? সুযোগ একবারই আসে, আর সেই সুযোগটা আমার আজ এসেছে। এটা হাতছাড়া করার ছেলে আমি নই। এটা হাতছাড়া করলে আমার পুরুষত্বই প্রশ্নের মুখে পড়বে, বরং কাপুরুষত্ব প্রকাশ পাবে। তাই আর কিছুতেই দেরি করা যাবে না। ভাবির কান্না আর্তনাদ কিছুই আমাকে থামাতে পারল না। আমি তার মুখ চেপে ধরলাম। সে ছটপট করতে থাকে ছাড়ার জন্য, কিন্তু এদিকে হাত পা বাঁধা, অন্যদিকে আমার শক্ত হাতের কাছে সে কিছুই করতে পারছে না। বিসর্জন দিতে হবে ভাবিকে, তাছাড়া কোনো উপায় নেই। আমি তার দিকে এগিয়ে গেলাম। প্রথমে ঠোঁটে বেশ জোরেই একটা চুমু এঁকে দিলাম। ভাবি মুখ ঘুরিয়ে নেবার চেষ্টা করছে, কিন্তু পারেনি। তারপর আস্তে আস্তে ঘাড়েও একটা চুমু। তারপর নেশাগ্রস্তের মতো পুরো শরীরটা দেখতে শুরু করলাম। ভাবি কাঁদতে থাকে, কিন্তু কেউ শোনে না। পুরো বাড়ি নীরব, আর আমি আমার কাজে ব্যস্ত। ভাবির নিঃশ্বাসের শব্দে আমার আরও অন্যরকম লাগছে। কাজ শেষ। উঠে দাঁড়িয়ে আমি ভাবির দিকে তাকালাম। ভাবি তখন নিথর, শুধু চোখ দিয়ে জল গড়াচ্ছে। আমি বললাম, তোমাকে নিজে ইচ্ছে করতে বললাম, কিন্তু তুমি রাজি হলে না, তাই বাধ্য হয়ে এটা করলাম। এখন তো তুমি একজন ধর্ষিতা নারী, আর আমি ধর্ষণ করলাম তোমাকে। ইচ্ছের বিরুদ্ধে যৌনক্রিয়া করার নামই ধর্ষণ, তাই না?
নিজ ইচ্ছে করলে তোমাকে ধর্ষিতা হতে হতো না। ভাবি কোনো কথা বলল না, শুধু ফ্যাল করে আমার দিকে তাকিয়ে রইল। আমি নিজের ইচ্ছেটা পূরণ করতে পেরে বেশ ফ্রেশ এবং খুব আনন্দিত অনুভব করছি। ভাবিকে ধর্ষণ করার পর আমার রুমে এসে ঘুমানোর চেষ্টা করলাম। আজ ঘুমটা বেশ ভালোই হবে। ভাবতে ভাবতে দু চোখ এক করার সাথে সাথেই একটা চিৎকার শুনতে পেলাম। চিৎকারটা এত তীক্ষ্ণ ছিল যে গায়ে কাঁটা দিয়ে উঠল। কণ্ঠটা যে ভাবির সেটা ঠিকই বুঝতে পারলাম। সাথে সাথে বিছানা থেকে লাফিয়ে উঠে দৌড়ে ভাবির রুমের দিকে ছুটলাম। দরজা ঠেলে ভেতরে ঢুকে যা দেখলাম তার জন্য আমি কিছুতেই প্রস্তুত ছিলাম না। ভাবি ভাবি ও কি করেছে? ঘরের সিলিং ফ্যানের সাথে রশি বাঁধা, আর সেই রশিতে গলা দিয়ে ঝুলছে ভাবি। তার শরীর নিস্তেজ, ঝুলে আছে, পা থেকে খড়ম দুটো খুলে নিচে পড়ে আছে। আমি বিশ্বাসই করতে পারছি না, কিন্তু আমার চোখের সামনে যা দেখছি সেটা তো আর মিথ্যে না। আমি এক দৃষ্টিতে তাকিয়ে আছি। আমার মুখের ভাষা হারিয়ে ফেলেছি। চোখের পলক যেন আর পড়তেই চাচ্ছে না, মুখ থেকে কোনো শব্দ বের হচ্ছে না। ভাবি, না, তুমি কেন করলে এটা? চিৎকার শুনে আশেপাশের লোকজন আস্তে আস্তে জড়ো হয়ে গেল। নিমিষেই একসময়ের খালি বাড়ি এখন মানুষে পরিপূর্ণ। সবাই ফিসফিস করছে, কান্নাকাটি করছে, কেউ ভাবিকে নামানোর চেষ্টা করছে, কেউ পুলিশে খবর দিচ্ছে। আমার দম বন্ধ হয়ে আসছে। আমি দেয়ালে হেলান দিয়ে দাঁড়িয়ে আছি, পায়ের নিচে মাটি সরে যাচ্ছে। এটা আমি কি করলাম? আমার জন্য, আমার ইচ্ছাটা পূরণ করার জন্য একটা মানুষকে মেরে ফেললাম। আমি ভাবিকে আমি শেষ করে দিলাম। আমার মতো মানুষের এই পৃথিবীতে থাকার কোনো অধিকার নেই। আমার চোখ ঘুরে গেল, মনে হচ্ছে সব অন্ধকার হয়ে আসছে। চারপাশের লোকজন, তাদের কথা, তাদের কান্না সব যেন মিলে যাচ্ছে। আমি পাগলের মতো দৌড়ে বেরিয়ে গেলাম সেখান থেকে। কোথায় যাব জানি না, শুধু দৌড়াচ্ছি। হঠাৎ একটা বিকট শব্দ। আমার মনে হলো সামনে থেকে একটা ট্রাক এসে ধাক্কা মারল। তারপর সব অন্ধকার। কিছুক্ষণ পর আমার চোখ খুলল। চারপাশে অন্ধকার। আমি কোথায়? আস্তে করে চোখ ঘুরিয়ে দেখি এটা আমার রুম। আমি আমার বিছানায় শুয়ে আছি। আর তখনই আমার ফোনের অ্যালার্ম বেজে উঠল। অ্যালার্মের শব্দে আমি পুরোপুরি জেগে গেলাম। ঘামে আমার কাপড় ভিজে গেছে, বুকের ভেতরটা ধরাস ধরাস করছে। আমি দ্রুত বিছানা থেকে উঠে বসলাম। আমার হাত পা কাঁপছে। তার মানে এতক্ষণ আমি ঘুমিয়েছিলাম? পুরোটাই তাহলে স্বপ্ন? ভাবির ঝুলন্ত মৃতদেহ, ট্রাকের ধাক্কা, সবই স্বপ্ন। আমি বিশ্বাস করতে পারছি না, তাই জোরে হাতে চিমটি কাটলাম। ব্যথা লাগছে। তার মানে আমি জেগে আছি। যা যা দেখেছি তার কিছুই হয়নি। ভাবি বেঁচে আছে, এই ভেবে আমি স্বস্তির নিঃশ্বাস ফেললাম। কিন্তু পরক্ষণেই আমার মাথায় ঢুকল, আমি স্বপ্নে যা করেছি বাস্তবেও তো তারই চেষ্টা করছিলাম। ভাবির ভিডিও করে ব্ল্যাকমেইল করা, ঘুমের বড়ি দেওয়া, সব কিছু। একটা শীতল স্রোত বয়ে গেল আমার মেরুদণ্ড বেয়ে। আমি ভাবির সাথে যা করতে চাইছিলাম সব ভুল, আর যা যা করেছি তাও ভুল। ভাবিকে ব্ল্যাকমেইল করা, তাকে ভয় দেখানো, সবই ভুল। সত্যি নিজের প্রতি নিজেরই ঘৃণা হচ্ছে, খুব অনুশোচনা হচ্ছে। ভাবির কাছে এর জন্য ক্ষমা চাইতেই হবে। যদিও আমি ভাবির সাথে যেমন আচরণ করেছি তা ক্ষমার অযোগ্য, তবু আমাকে ক্ষমা চাইতেই হবে। তাকে সব বলে দিতে হবে। আমি কতটা নিচুতে নেমে গিয়েছিলাম সেটা তাকে জানাতে হবে। হঠাৎ ফোনটা বেজে উঠল। দেখি আম্মু ফোন দিয়েছে। রিসিভ করতেই আম্মু বলল, আজ রাতেই বাসায় ফিরব। বলেই ফোনটা কেটে দিল। আজ রাতেই? মানে এখনই তো রাত। তারা হয়তো এসে পড়বেন। আমি আর দেরি করলাম না। দ্রুত বিছানা থেকে নেমে দৌড়ে ভাবির রুমের সামনে গেলাম। দেখি রুমের দরজা ভেতর থেকে বন্ধ। আমি দরজায় নক করলাম, কিন্তু কোনো সাড়া পেলাম না। আবারও নক করলাম, তাও কোনো সাড়া নেই। আমার বুকের ভেতরটা কেঁপে উঠল। স্বপ্নের সেই ভয়ঙ্কর দৃশ্য চোখের সামনে ভেসে উঠল। না না, এটা বাস্তব না। ভাবি নিশ্চয়ই আমার উপর প্রচণ্ড রেগে আছে, তাই রুম খুলছে না। হয়তো ইচ্ছে করেই সাড়া দিচ্ছে না। আমি অনেকবার চেষ্টা করার পর হঠাৎ দরজাটা খুলে গেল। দরজায় ভাবি দাঁড়ানো, তার চোখ মুখ রাগে রক্তবর্ণ। আমার দিকে তাকিয়ে ধমক দিয়ে বলল, কি হয়েছে? দরজায় এতবার নক করছিস কেন তুই? হ্যাঁ, তোর মতো বেয়াদব ছেলের চেহারাটাও আমি দেখতে চাই না। ভাবির চেহারা দেখে আমি একটু নিশ্চিন্ত হলাম। সে তো বেঁচে আছে, ভালো আছে, কিন্তু তার রাগ দেখে আমি থমকে গেলাম। তবুও আমি সাহস সঞ্চয় করে বললাম, ভাবি, তোমার সাথে আমার কিছু কথা আছে। ভাবি আমার দিকে তাচ্ছিল্যের সাথে তাকিয়ে বলল, তোর কোনো কথাই আমি শুনতে চাই না। ভাবি দরজা বন্ধ করার চেষ্টা করছিল। আমি পা দিয়ে দরজা আটকে দ্রুত বললাম, ভাবি,
একটিবার আমার কথাটা শোনো প্লিজ। ভাবি বিরক্ত হয়ে দরজা খুলে রেখে ভেতর থেকে বলল, তোর কোনো কথাই তো আমার শোনা উচিত না। তুই মায়ের মতো ভাবিকে যা করতে বলিস, তোর মতো নিচু মনের মানুষ আমি আমার জীবনেও দেখি নাই। কি বলবি? দরজা ওপাশ থেকেই বল তুই। ভাবির কথাগুলো যেন বুলেটের মতো আমার বুকে গিয়ে বিঁধল। আমি হাঁটু গেড়ে বসে পড়লাম দরজার ওপাশে। চোখ দিয়ে পানি চলে এলো। আমি কাঁদতে কাঁদতে বললাম, ভাবি, তোমার সাথে যা যা করেছি আর যা যা করতে আবদার করেছি তার জন্য আমাকে প্লিজ ক্ষমা করে দাও। আমি আমার ভুলটা বুঝতে পারছি। একটু নীরবতা। তারপর ধীরে ধীরে দরজাটা খুলে গেল। ভাবি দরজায় দাঁড়িয়ে। দেখলাম তার চোখেও পানি। আমি দেরি না করে ভাবির পা জড়িয়ে ধরে কান্না করতে করতে মাফ চাইতে লাগলাম। ভাবি, তুমি আমাকে মাফ না করা পর্যন্ত আমি তোমার পা ছাড়ব না। ভাবি কিছুক্ষণ চুপ করে রইল। তারপর তার হাতটা আমার মাথায় রাখল। আস্তে করে বলল, তোকে মাফ করে দিয়েছি রে, উঠ এবার। আমি মাথা তুলে তাকালাম। না, আগে বলো আমাকে মন থেকে মাফ করেছ? ভাবি একটু হাসার চেষ্টা করল। চোখের পানি মুছতে মুছতে বলল, রে, মাফ করে দিয়েছি। আমি তখনও তার পা ছাড়িনি। বললাম, বলো, এসব কথা কাউকে বলবে না? ভাবি আমার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, আচ্ছা, কাউকে বলবো না, কিন্তু এটাই কিন্তু শেষ সুযোগ তোর। আমি মাথা নেড়ে বললাম, কখনো আর হবে না, বিশ্বাস করো। আচ্ছা, এখন তো পা ছাড়বি, উঠ, খাবার আছে, খেয়ে নে যা। আমি ভাবির পা ছেড়ে দিয়ে উঠে দাঁড়ালাম। আমার চোখ তখনও ভেজা। ভাবির দিকে তাকিয়ে একটু হাসলাম। সেও হাসল। তার চোখ মুখের রাগ অনেকটা কমেছে। আমি ফ্রেশ হয়ে খেতে চলে গেলাম, কিন্তু মনটা এখনও ভারী। ভাবি আমাকে মাফ করে দিয়েছে, কিন্তু আমি নিজেকে মাফ করতে পারছি না। আমি যা করেছি তা তো সত্যিই নীচতার পরিচয়। পরের কয়েকদিন কেটে গেল এক স্ত্রান্য নীরবতায়। ভাবির সাথে আমার দেখা হলে সে আগের মতো ব্যবহার করে, কিন্তু তার চোখে আমি এখনও সেই আতঙ্কের ছায়া দেখতে পাই। হয়তো সেটা আমার মনে হওয়া। আমি চেষ্টা করি ওর সামনে কম পড়তে, কম কথা বলতে, কিন্তু বাড়ির সবাই আগের মতোই আছে। আম্মু আব্বু কিছু জানেন না, ভাবিও কিছু বলেনি। একদিন দুপুরে ভাবি রান্না করছে। আমি পেটে ক্ষুধা নেই বলে বারান্দায় দাঁড়িয়েছিলাম। হঠাৎ ভাবি ডাক দিল, ধ্রুব, খেতে বসবি না? আমি গিয়ে দেখি টেবিলে দুজনের জন্য খাবার সাজানো। ভাবি বসে আছে, আমার জন্য অপেক্ষা করছে। আমি উল্টো দিকে বসলাম। দুজনে চুপচাপ খাচ্ছি। কিছুক্ষণ পর ভাবিই কথা বলল, তোর মন খারাপ দেখাচ্ছে কয়েকদিন ধরে, কি হয়েছে? ভাবির প্রশ্নে আমি চমকে উঠলাম। কিছু না ভাবি, ঠিক আছে। ভাবি খাওয়া বন্ধ রেখে আমার দিকে তাকালো। ধ্রুব, যা হয়েছে তা নিয়ে তুই যদি ভাবছিস তাহলে ওসব ভুলে যা। আমি মাফ করে দিয়েছি, তুইও ভুলে যা। ভাবির এই উদারতা দেখে আমার চোখ আবার ভিজে এলো। ভাবি, আমি কি করে ভুলবো? আমি তোমার সাথে কত খারাপ ব্যবহার করেছি। তুমি আমার ভাবি, আমার বড় বোনের মতো, আর আমি নরাধমের মতো। চুপ, ধ্রুব, চুপ কর। তুই যদি আবার এসব কথা বলিস আমি কিন্তু রাগ করব। যা হয়েছে তা নিয়ে আর কোনো কথা না। শুধু মনে রাখবি তুই আমার ছোট ভাই, আর আমি তোকে খুব ভালোবাসি, সেটা কখনো ভুলিস না। ভাবির কথাগুলো আমার বুকে গিয়ে ঠেকল। আমি মাথা নিচু করে খেতে লাগলাম, কিন্তু মনে একটা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। আমি কি সত্যিই বদলে যেতে পারবো? ভাবিকে দেওয়া কথা রাখতে পারবো? নিজের মন থেকে এই কুচিন্তাগুলো দূর করতে পারবো? দিনগুলো এভাবেই কাটতে লাগলো। আমি অনেকটাই স্বাভাবিক হয়ে এসেছিলাম। ভাবির সাথে আগের মতো কথা বলা, হাসাহাসি করা সবই চলছে, কিন্তু ভেতরে ভেতরে একটা অপরাধবোধ কাজ করছিল। আমি জানি আমি যা করেছি তার শাস্তি আমার পাওয়া উচিত, কিন্তু ভাবি না চাইতেও হয়তো আল্লাহ আমাকে শাস্তি দেবেন। সেদিন ছিল শুক্রবার। বাড়িতে সবাই ছিল, আব্বু, আম্মু, ভাইয়া আর ভাবি। ভাইয়া অনেক দিন পর বাড়িতে এসেছে। সবাই মিলে আড্ডা দিচ্ছিলাম। হঠাৎ ভাবির ফোনটা বেজে উঠল। ফোনটা রিসিভ করে ভাবি কথা বলতে বলতে চেহারা বদলে গেল। তার মুখ শুকিয়ে কাঠ। ফোন রেখে সে চুপ করে বসে রইল। ভাইয়া জিজ্ঞেস করল, কি হয়েছে? কে ফোন করেছিল? ভাবি একটু ইতস্তত করে বলল, আমার বড় বোন ফোন করেছিল। আমার মা খুব অসুস্থ, তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। সবাই চিন্তিত হয়ে পড়ল। ভাইয়া বলল, তাহলে চল, এখনই রওনা দিই, আমরা চলে যাই। ভাবি বলল, তুমি আসতে পারবে? তোমার তো অফিস আছে। ভাইয়া বলল, অফিস পরে দেখব, এখন তোমার মা অসুস্থ, এটা বেশি জরুরি। ভাবি ভাইয়ার দিকে কৃতজ্ঞ দৃষ্টিতে তাকালো। আব্বু আমরাও তাদের যেতে উৎসাহিত করলেন। ততক্ষণে ভাবি ব্যাগ গোছাতে শুরু করেছে। আমি বসে বসে সব দেখছিলাম। ভাবির চোখে উদ্বেগ, ভয় আর অসহায়ত্ব। আমি ওর পাশে গিয়ে বললাম, ভাবি, চিন্তা করো না, আল্লাহ ভালো করবেন। ভাবি আমার দিকে তাকিয়ে একটু হাসল, কিন্তু সেই হাসিতে মন খারাপের ছাপ স্পষ্ট।
ভাইয়া আর ভাবি চলে গেল। বাড়ি আবার শান্ত হয়ে গেল, কিন্তু এবারের শান্তিটা অন্য রকম। ভাবি নেই বলে বাড়িটা যেন ফাঁকা ফাঁকা লাগছে। আমি বুঝতে পারছি ভাবি শুধু আমার কামনার পাত্রী ছিল না, সেই বাড়ির অবিচ্ছেদ্য অংশ। তার হাসি, তার কথা, তার রান্না, সব কিছু ছাড়া বাড়িটা অচল। 1 সপ্তাহ কেটে গেল। ভাবির ফোন এলো, তার মা এখন অনেকটা ভালো, আরও কিছুদিন ওখানে থাকবে। ভাইয়াও ওখানেই আছে। বাড়ি একেবারে নীরব হয়ে গেল। আব্বু তার অফিসে ব্যস্ত, আম্মু তার কাজে, আর আমি একা একা নিজের চিন্তায়। এই একা থাকাটা আমার জন্য ভালো হচ্ছে না। আবারও সেই পুরনো চিন্তাগুলো মাথায় জাগার দিচ্ছে। ভাবি নেই, তবুও তার স্মৃতি ঘুরঘুর করছে। তার ঘর, তার জিনিসপত্র, তার গন্ধ, সব যেন আমাকে পাগল করছে। আমি বুঝতে পারছি আমার ভেতরের সেই পশুটা আবার মাথাচাড়া দিয়ে উঠছে। এটা ঠিক হচ্ছে না। আমি ভাবিকে কথা দিয়েছিলাম আমি বদলে যাব, কিন্তু কিভাবে এই নোংরা চিন্তাগুলো দূর করব? আমি অনেক চেষ্টা করি, কিন্তু যখনই একা থাকি মন দুর্বল হয়ে যায়। তখনই ভাবির কথা মনে পড়ে, তার ফিগার, তার হাসি, তার চলাফেরা, সব কিছু। একদিন বিকেলে আমি ভাবির ঘরের সামনে দিয়ে যাচ্ছিলাম। দেখি দরজাটা একটু ফাঁকা, মনে হচ্ছে ঝাড়ু দেওয়ার পর দরজা লাগাতে ভুলে গেছে কেউ। আমি থমকে দাঁড়ালাম। ভেতরে যাওয়ার খুব ইচ্ছে করছে, কিন্তু জানি এটা ঠিক না। আমি দরজার দিকে তাকিয়ে রইলাম, পা এগোচ্ছে না, কিন্তু মন বারবার বলছে, যা একটু দেখে আয়, ক্ষতি কি? আমি চারপাশে দেখে নিলাম। বাড়িতে আম্মু আছে, সে নিচে রান্নাঘরে ব্যস্ত, উপরে কেউ নেই। আমি ধীরে ধীরে দরজাটা ঠেলে ভেতরে ঢুকে পড়লাম। ভাবির ঘর, তার নিজস্ব জগৎ। ঘরে একটা মিষ্টি গন্ধ, তার পারফিউমের গন্ধ। সব কিছু সাজানো গোছানো, খাট, আলনা, ড্রেসিং টেবিলে তার ব্যবহার করা জিনিসপত্র। আমি ধীরে ধীরে এগিয়ে গেলাম। ড্রেসিং টেবিলের অপর একটা ছবি, ভাইয়া আর ভাবির বিয়ের ছবি। ছবিতে ভাবি কি সুন্দর! আমার বুকের ভেতরটা কেঁপে উঠল। পাগলের মতো আমি ভাবির জিনিসপত্র ছুঁয়ে দেখছি। তার চিরুনি, তার ফ্রেমের চশমা, তার ব্যবহার করা একটা ওড়না পড়ে আছে। ওড়নাটা হাতে নিয়ে মুখের কাছে নিয়ে গেলাম। তার গন্ধ, তার শরীরের সেই মিষ্টি গন্ধ। আমি যেন পাগল হয়ে যাচ্ছি। হঠাৎ মনে পড়ল, আমি যা করছি এটা একদম ঠিক না। ভাবি আমাকে বিশ্বাস করেছে, আমাকে সুযোগ দিয়েছে। আমি যদি এই বিশ্বাস ভাঙি, তাহলে আমি সত্যিই পশু ছাড়া কিছু নই। ওড়নাটা রেখে দিয়ে আমি দ্রুত ঘর থেকে বেরিয়ে এলাম, কিন্তু মনটা আরও বেশি অস্থির হয়ে গেল। রাতে আমার ঘুম হচ্ছিল না। বারবার ভাবির ঘরের কথা মনে পড়ছে। সেই ওড়নার গন্ধ এখনও নাকে লেগে আছে। আমি কি সত্যিই পাগল হয়ে যাচ্ছি? না, আমি এটা পারবো। আমি নিজেকে সামলাবো, কিন্তু কিভাবে? ভাবি তো এখানে নেই যে আমাকে দেখবে, যে আমার কথা শুনবে। আমি একা, নিজের মনের সাথে লড়াই করতে হবে। কিন্তু এই লড়াইয়ে আমি কি জিতব? রাত প্রায় 12টা। আমি বিছানায় শুয়ে আছি, কিন্তু চোখে ঘুম নেই। ভাবির ওড়নার গন্ধটা এখনও আমার নাকে লেগে আছে। সেই গন্ধ আমাকে পাগল করে দিচ্ছে। আমি বালিশে মুখ গুজে চিৎকার করার চেষ্টা করছি, কিন্তু গলা দিয়ে কোনো শব্দ বের হচ্ছে না। আমার ভেতরের পশুটা বারবার মাথাচাড়া দিয়ে উঠছে। আমি তাকে দমন করতে পারছি না। হঠাৎ শুনতে পেলাম নিচের তলার থেকে একটা শব্দ ভেসে আসছে, দরজা খোলার শব্দ। আমি কান খাড়া করে শুনলাম, আবার শব্দ। কেউ যেন খুব সাবধানে দরজা খুলছে। আমার শরীর শিউরে উঠল। বাসায় তো সবাই আছে, আব্বু আম্মু তাদের ঘরে ঘুমাচ্ছেন। তাহলে কে? আমি ধীরে ধীরে বিছানা থেকে উঠলাম। পায়ে পায়ে দরজার কাছে গিয়ে কান পেতে শুনলাম, নিচে পায়ের শব্দ শোনা যাচ্ছে। হালকা পায়ে কেউ হাঁটছে। আমার মনে সাহস সঞ্চয় করে আমি দরজাটা খুললাম। অন্ধকারে কিছুই দেখা যাচ্ছে না। করিডর দিয়ে এগিয়ে গিয়ে সিঁড়ির কাছে গিয়ে নিচে তাকালাম। তখনই দেখতে পেলাম একজন লোক নিচের ড্রয়িং রুমে দাঁড়িয়ে আছে। লোকটি চারপাশে দেখছে। আমি কিছু বুঝে ওঠার আগেই লোকটি ওপরের দিকে তাকালো। চাঁদের আলো তার মুখের ওপর পড়তেই আমি চিনতে পারলাম, এই তো ভাইয়া। আমি অবাক হয়ে গেলাম। ভাইয়া এত রাতে বাড়ি ফিরল? আর সে কথা বলল না, লাইট জ্বালালো না, চুপি চুপি ঢুকলো কেন? ভাবি কি তার সাথে আসেনি? আমি দ্রুত নিচে নেমে গেলাম। ভাইয়া আমাকে দেখে থতমত খেয়ে গেল। ওহে ধ্রুব, তুই জেগে আছিস? আমি ভাইয়ার কাছে গিয়ে বললাম, ভাইয়া তুমি এত রাতে? আর ভাবি, সে আসেনি? ভাইয়া আমার দিকে তাকিয়ে কিছু বলার আগে পেছন থেকে একটা মেয়েলি কণ্ঠ ভেসে এলো, কে রে বাবু, সব ঠিক আছে তো? আমি তাকিয়ে দেখি সিঁড়ির কাছে একজন মেয়ে দাঁড়িয়ে, অল্প বয়সী, চেহারায় মেকি লজুক ভাব। ভাইয়ার দিকে তাকিয়ে হাসছে। আমি কিছু বুঝে ওঠার আগেই ভাইয়া এগিয়ে গিয়ে মেয়েটিকে জড়িয়ে ধরে বলল, সব ঠিক আছে, তুই উপরের ঘরে যা, আমি আসছি। মেয়েটি হেসে উপরের দিকে চলে গেল।
আমার চোখ কপালে উঠে গেল। ভাইয়া আমার দিকে ফিরে এসে একটু অপ্রস্তুত গলায় বলল, ওটা মানে আমার বন্ধু। ভাইয়া, তুমি কি বলছো? তোমার তো ভাবি আছে, ওরা এখনও তোমার শ্বশুর বাড়িতেই আছে, আর তুমি এখানে অন্য মেয়ে নিয়ে? ভাইয়া আমার হাত ধরে একপাশে নিয়ে গিয়ে ফিসফিস করে বলল, চুপ কর, চিৎকার করে সব বলার দরকার নেই। শোন, তুই কিছু দেখিসনি, ওপরের মেয়েটার কথা কাউকে বলবি না, আব্বু আম্মুকেও তো বলবি না, আর নীলাকেও না, পারবি তো? আমি ভাইয়ার দিকে তাকিয়ে রইলাম। এই লোকটাই আমার ভাই, যাকে আমি সারা জীবন সম্মান করে এসেছি, যে ভাবিকে এত ভালোবাসে বলে আমি জানতাম, আর আজ সে অন্য মেয়ে নিয়ে বাড়িতে এসেছে চুপি চুপি। আমার মাথায় হাজারো প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। কিন্তু কেন ভাইয়া? ভাবিকে তো তুমি ভালোবাসো। ভাইয়া বিরক্ত হয়ে বলল, ভালোবাসা আবার কিরে, তুই বুঝবি না। নীলা ভালো মেয়ে, কিন্তু ওকে আমি চাই না। বিয়েটা ফ্যামিলির চাপে করেছি, ও আমার পছন্দের ছিল না। আমার পছন্দের মেয়ে ওই ওপরে আছে। এখন তুই যা দেখেছিস তা নিয়ে কোনো কথা নেই। পরের মাসে ওকে বাসায় তুলব, তারপর নীলাকে আমি ডিভোর্স দিয়ে দেব। তুই শুধু চুপ থাক, আপাতত কাউকে কিছু বলবি না। ভাইয়ার কথা শুনে আমার মাথা ঘুরে গেল। সে ভাবিকে ডিভোর্স দেবে? আমার ভাবিকে, যে এত সুন্দরী, এত ভালো, এত যত্নশীল? ভাইয়া কি পাগল হয়ে গেছে? আমি কিছু বলার আগেই ভাইয়া ওপরের দিকে চলে গেল। আমি সেখানেই দাঁড়িয়ে রইলাম। হঠাৎ করেই আমার পুরো পৃথিবীটা ওলটপালট হয়ে গেল। ওপরের ঘর থেকে হালকা হাসির শব্দ আসছে, ভাইয়া আর সেই মেয়ের। আমার ভেতরে আগুন জ্বলতে শুরু করলো। আমি ভাবিকে নিয়ে যা ভাবি, যা করতে চাই, সেটা অন্যায়, আমি জানি। কিন্তু ভাইয়া, তার তো অধিকার আছে, সে তো স্বামী, অথচ সে ভাবির সাথে এত বড় অন্যায় করছে। আর ভাবি কিছুই জানে না, অসুস্থ মায়ের সেবা করছে, আর তার স্বামী এখানে অন্য মেয়ে নিয়ে রাত কাটাচ্ছে। আমার পা দুটো আপনা আপনি ভাইয়ার ঘরের দিকে এগিয়ে গেল। দরজার কাছে গিয়ে কান পেতে শুনলাম ভেতরে ফিসফাস শব্দ, হাসি আর কিছু অস্পষ্ট শব্দ। আমি দাঁত কামড়ে ধরে ফিরে এলাম নিজের ঘরে। সারা রাত চোখে ঘুম এলো না। ভাবির মুখটা বারবার চোখের সামনে ভেসে উঠছে, ওর হাসি, ওর কান্না, ওর আমার দিকে তাকিয়ে থাকা সেই বিশ্বস্ত দৃষ্টি। আর ভাইয়া এখন আমার চোখে আর ভাই নেই, সে একটা বেঈমান, প্রতারক। পরের দিন সকালে ভাইয়া আর সেই মেয়েকে দেখলাম না। ভোর হওয়ার আগেই সে মেয়েটাকে বিদায় করে দিয়েছে। আম্মু আব্বু কিছু জানে না। ভাইয়া আমাকে আবার ফিরে এসে বলল, মনে রাখিস, তুই কিচ্ছু দেখিসনি, আমার প্ল্যান নষ্ট করিস না। আমি কিছু বললাম না, কিন্তু মনে মনে ঠিক করে ফেললাম, ভাইয়া যদি ভাবির সাথে এত বড় অন্যায় করে, তাহলে আমিও তো কিছু করতে পারি। এতদিন আমি ভাবিকে পেতে চেয়েছি, কিন্তু ভয় পেয়েছি, দূর থেকে দেখেছি। এখন ভাইয়াই যখন ওকে ছেড়ে দিতে চায়, তখন আমার আর দোষ কি? ভাবি তো একা হয়ে যাবে, তখন আমি ওর পাশে থাকব, ওকে সান্ত্বনা দেব, ওকে ভালোবাসব। আর যদিও রাজি নাও হয়, তাহলে ভাইয়ার এই গোপন কথা বলে দেব। ভাবি জানতে পারলে ভাইয়াকে ছেড়ে দেবে, আর তখন আমার পথ অনেক পরিষ্কার হয়ে যাবে। আমার মাথায় এই চিন্তা আসার পর থেকে আমি আরও অস্থির হয়ে গেলাম। ভাবিকে আবার দেখতে ইচ্ছে করছে, তাকে সব বলা দরকার, ওর চোখ খোলা দরকার। কিন্তু ভাবি তো এখন শ্বশুর বাড়িতে, তার মা অসুস্থ। আমি কি করে ওকে বলবো? ফোনে? না, এত বড় কথা ফোনে বলা ঠিক হবে না, ওকে সামনাসামনি বলতে হবে। 1 সপ্তাহ পর ভাবি আর ভাইয়া বাড়ি ফিরল। ভাবির মা এখন ভালো আছেন। বাড়ি ফিরে ভাবিকে দেখে আমার মনটা আবার অস্থির হয়ে উঠল। ওকে দেখে মনে হচ্ছে অনেক ক্লান্ত, চোখের নিচে কালি, মুখে কোনো প্রাণ চাঞ্চল্য নেই। ভাইয়া ওর সাথে ভালো ব্যবহারও করছে না, আগে যা করত এখন করে না। ভাবি অবশ্য কিছু বলে না, চুপচাপ নিজের কাজ করে যায়। একদিন সুযোগ পেলাম ভাবিকে একা পেতে। ভাবি রান্নাঘরে কাজ করছে, আমি ঢুকে দরজা বন্ধ করে দিলাম। ভাবি চমকে উঠে আমার দিকে তাকালো, তার চোখে সেই ভয়। আমি তা দেখে মায়া পেলাম, কিন্তু নিজেকে সামলে নিয়ে বললাম, ভাবি, তোমার সাথে আমার কিছু জরুরি কথা আছে। ভাবি কিছুটা দূরে সরে গিয়ে বলল, কি কথা? আবার সেই সব কথা বলতে আসিসনি তো? আমি মাথা নেড়ে বললাম, না ভাবি, আজ অন্য কথা। আজ আমি তোমাকে সত্যি বলতে এসেছি। তুমি কি জানো ভাইয়া বাড়িতে অন্য মেয়ে নিয়ে এসেছিল? ভাবি থতমত খেয়ে আমার দিকে তাকালো। কি বলছিস তুই? ধ্রুব, মিথ্যে বলছিস না তো? আমি গম্ভীর হয়ে বললাম, না ভাবি, মিথ্যে বলছি না। সেদিন রাতে তুমি যখন শ্বশুরবাড়িতে ছিলে, তখন ভাইয়া এক মেয়ে নিয়ে বাসায় এসেছিল। আমি নিজের চোখে দেখেছি। ও বলেছে তোকে ডিভোর্স দিয়ে ওই মেয়েকে বিয়ে করবে। ভাবি আমার কথা শুনে হকচকিয়ে গেল। হঠাৎ করে দেয়ালে হেলান দিয়ে দাঁড়ালো। তার
তার মুখ দিয়ে কোনো কথা বেরোলো না, শুধু ফ্যাল ফ্যাল করে আমার দিকে তাকিয়ে রইল। তারপর চোখ দিয়ে পানি পড়তে শুরু করলো, নীরবে, নিঃশব্দে। সেই পানি দেখে আমার বুকটা ফেটে যাচ্ছিল। আমি এগিয়ে গিয়ে ওর হাত ধরতে চাইলাম। ভাবি সজোরে হাত ছাড়িয়ে নিয়ে বলল, সত্যি বলছিস তুই? আমি মাথা নেড়ে বললাম, ভাবি, আমি মিথ্যে বলছি না। প্রয়োজনে ভাইয়াকে মুখোমুখি করে দিতে পারি। ভাবি কেঁদে কেঁদে বলল, কেন করলো ও আমার সাথে? আমি ওকে এত ভালোবাসি, ওর জন্য ঘর সংসার করি, ওর বাবা মায়ের সেবা করি, আর ও অন্য মেয়ে নিয়ে। ভাবির কান্না দেখে আমার নিজেকেই খারাপ লাগছিল, কিন্তু মনে মনে এক ধরনের আনন্দও কাজ করছিল। এখন ভাবি ভাইয়াকে ঘৃণা করবে, এখনও ভাইয়া থেকে দূরে সরে যাবে, আর তখন আমার পালা। আমি ওর পাশে থাকার সুযোগ পাব, আমি ওকে সান্ত্বনা দেব, ভালোবাসা দেব। আর যদিও না চায়, তাহলে আমি এই ঘটনাকে হাতিয়ার হিসেবে ব্যবহার করব। ভাবিকে ব্ল্যাকমেল করব না, কিন্তু ওকে বোঝাবো এই পৃথিবীতে একমাত্র আমিই ওকে সত্যিকারের ভালোবাসি। ভাইয়া ওকে ঠকিয়েছে, কিন্তু আমি কখনো ঠকাবো না। ভাবি কিছুক্ষণ কাঁদার পর চোখ মুছে আমার দিকে তাকালো। ধ্রুব, আমি কি করব এখন? কাউকে বলবো? তোর আব্বু আম্মুকে বলবো? আমি ভাবির কাঁধে হাত রেখে সান্ত্বনা দিয়ে বললাম, না ভাবি, এখনই কাউকে বলার দরকার নেই। তুমি চুপ করে থাকো, আমি ভাইয়ার ওপর নজর রাখছি। প্রয়োজনে ওকে সব বলে দেব। আর তুমি আমার ওপর ভরসা রাখো, আমি তোমার সাথে আছি। ভাবি আমার দিকে তাকিয়ে একটু শান্ত হলো, কিন্তু তার চোখে তখনও আতঙ্ক, অপমান আর প্রতারণার বেদনা। আমি ভাবিকেও ঘরে পাঠিয়ে দিয়ে নিজের ঘরে ফিরে এলাম। মনে মনে ভাবতে লাগলাম, এখন সময় এসেছে আমার। ভাবি এখন দুর্বল, ওকে বোঝাতে পারলে সহজেই আমার হয়ে যাবে, কিন্তু কিভাবে? কয়েকদিন কেটে গেল। ভাবি অনেকটা চুপচাপ হয়ে গেছে। ভাইয়ার সাথে কথা বলে না, খাবার খেতে ডাকে, কিন্তু নিজে আলাদা বসে খায়। রাতে নিজের ঘরে দরজা বন্ধ করে রাখে। ভাইয়া অবশ্য তাতে কিছু যায় আসে না, সে তার নিজের কাজে ব্যস্ত, প্রায়ই রাতে বাড়ি ফেরে না। অফিসের কাজ বলে মিথ্যে বলে, কিন্তু আমি জানি সে ওই মেয়ের সাথেই সময় কাটায়। আমি ভাবির পাশে থাকার চেষ্টা করি, ওর সাথে কথা বলি, ওকে বোঝানোর চেষ্টা করি সব ঠিক হয়ে যাবে। কিন্তু ভাবি যেন কিছু বলতে চায় না, একা একা নিজের মধ্যে গুটিয়ে যায়। একদিন বিকেলে ভাবি বারান্দায় দাঁড়িয়ে, আমি পাশে গিয়ে দাঁড়ালাম। দুজনে কিছুক্ষণ চুপ। তারপর আমি বললাম, ভাবি, কেমন আছো তুমি? ভাবি দূরের দিকে তাকিয়ে বলল, ভালো আছি। মিথ্যে বলছো, তোমার চোখ বলছে তুমি ভালো নেই। ভাবি ঘুরে আমার দিকে তাকালো। ধ্রুব, তুই আমাকে বল, তুই এসব কেন বলছিস? তুই আগে যা করতে চাইতিস, এখন হঠাৎ কেন আমার পাশে দাঁড়াচ্ছিস? তুই কি ভাবছিস ভাইয়া আমার সাথে খারাপ ব্যবহার করছে বলে আমি তোর কাছে চলে আসব? ভাবির কথায় আমি চমকে গেলাম। সে যেন আমার মনের কথা পড়ে ফেলেছে। আমি অস্বস্তিতে পড়ে গেলাম। না ভাবি, আমি সেটা ভাবিনি। আমি শুধু তোমার ভালো চাই। তুমি আমার ভাবি, আমার পরিবারের মানুষ। তোমার কষ্ট আমি দেখতে পারি না। ভাবি আমার দিকে তাকিয়ে একটু হাসার চেষ্টা করল। ধ্রুব, তুই যদি সত্যিই আমার ভালো চাস, তাহলে আমার থেকে দূরে থাক। যা বলেছিস, জানতে পেরেছিস, তার জন্য ধন্যবাদ। কিন্তু এখন থেকে আর আমার সাথে দেখা করতে আসবি না। আমি নিজে সব সামলাবো। ভাবি চলে যেতে উদ্যত হলে আমি ওর হাত ধরে ফেললাম। ভাবি প্লিজ, একা একা সব সামলাবে কি করে? তোমার তো কেউ নেই এখানে, আমাকে তোমার পাশে থাকতে দাও। ভাবি আমার হাত ছাড়িয়ে নিয়ে বলল, ধ্রুব, তুই আমাকে সুযোগ দিতে চাস সেটা আমি বুঝি, কিন্তু এটা কখনো সম্ভব না। আমি তোর ভাইয়ের স্ত্রী, আজীবন তাই থাকব। ও যদি খারাপ হয়, ওর বিচার আল্লাহ করবেন, কিন্তু আমি আমার জায়গা থেকে নড়ব না। আর তুই আমার ছোট ভাই, তুই আমার পাশে থাকতে চাস, থাকতে পারেন, কিন্তু তার মানে এই না যে আমরা অন্য কিছু হতে পারি। এটা কখনো হবে না, আজীবন হবে না। তুই কি বুঝতে পেরেছিস? ভাবির দৃঢ়তা দেখে আমি হতভাগ হয়ে গেলাম। ওর চোখে কোনো দ্বিধা নেই, সে স্পষ্ট করে দিয়ে দিল তার অবস্থান। আমি কি বলবো বুঝতে না পেরে সেখানেই দাঁড়িয়ে রইলাম। ভাবি চলে গেল। আমি বারান্দায় দাঁড়িয়ে সিগারেট ধরালাম। ধোঁয়ার কুণ্ডলি ওড়াতে ওড়াতে ভাবতে লাগলাম, ভাবিকে পাওয়ার কি কোনো উপায় নেই? ও তো একদিন একা হয়ে যাবে, ভাইয়া ওকে ছেড়ে দেবে। তখনও কি ও আমাকে নেবে না? কেন নেবে না? আমি তো ওকে ভাইয়ার চেয়েও বেশি ভালোবাসি। ওকে কেউ বুঝতে পারে না, আমি পারি। ওর কষ্ট আমি বুঝি। কিন্তু ভাবির কথাগুলো আমাকে দুর্বল করে দিয়েছে। ও আমাকে পরিষ্কার বুঝিয়ে দিয়েছে তার কাছে আমি শুধু ছোট ভাই, কিছুই না। এর বেশি কিছু হওয়ার সুযোগ নেই। তাহলে আমার এই চেষ্টা, এই লোভ, এই পাগলামি সব বৃথা। রাতে খাবার টেবিলে সবাই,
ভাইয়া নেই। আম্মু জিজ্ঞেস করল, নীলা, অমর ফিরবে কবে? বলেছে কিছু? ভাবি চুপ করে খাচ্ছিল। কিছুক্ষণ পর বলল, না আম্মা, কিছু বলেনি। আম্মু বিরক্ত হয়ে বলল, সারাক্ষণ অফিস নিয়ে থাকে, সংসার বলতে কিছু নেই, তুই একা একা থাকিস, ওকে একটু বোঝা দরকার। ভাবি কিছু বলল না। আমি ভাবির দিকে তাকালাম। সে মাথা নিচু করে খাচ্ছে। আমার খুব ইচ্ছে করছে সব বলে দিই। আম্মুকে বলি, তোমার ছেলে নীলাকে ঠকাচ্ছে, অন্য মেয়ে নিয়ে রাত কাটায়। কিন্তু ভাবির কথা মনে হলো, সে চায় না এখন কেউ জানুক। আমি চুপ থাকলাম। খাওয়া শেষে ভাবি ঘরে চলে গেল। আমিও নিজের ঘরে এলাম। শুয়ে শুয়ে ভাবতে লাগলাম, ভাবি আমাকে চায় না, ওর মতে আমি শুধু ছোট ভাই। কিন্তু আমার ভেতরের পশুটা মরেনি, বারবার মাথা চাড়া দিয়ে উঠছে। এখন আমি কি করব? ভাবিকে ভুলে যাব? না, এটা সম্ভব না। ও আমার রক্তে মিশে আছে, ওকে ছাড়া আমি বাঁচব কি করে? হঠাৎ একটা বুদ্ধি মাথায় এলো, ভাইয়াকে ফাঁসিয়ে দিই। ভাবি যদি ভাইয়াকে ছেড়ে দেয় তাহলে ও আবার বিয়ে করবে, তখন ওর স্বামী হবেই বা কে? আমি পারি না, কিন্তু আমি তো ওর ছোট ভাই, সমাজ মানবে না। তারপরও যদি ও রাজি হয়, যদিও আমাকে ভালোবাসে। না, ও তো আমাকে ভালোবাসে না। তাহলে ঘন্টার পর ঘন্টা ভাবতে থাকি। শেষমেশ একটা প্ল্যান ঠিক করলাম, ভাইয়াকে সরাসরি মুখোমুখি হব। ওকে বলবো, ও যদি ভাবিকে ছেড়ে না দেয় তাহলে আমি ওর সব গোপন কথা ফাঁস করে দেব। ও ভয় পেয়ে রাজি হবে, আর তখন ভাবিকে আমি নিজের করে নেব। কিন্তু ভাবি যদি না চায় তাহলে জোর করব। ভাবির কাছে এখন আরও বেশি দুর্বল করার অস্ত্র আছে, ভাইয়ার প্রতারণা। আমি ওকে বোঝাবো পৃথিবীতে কেউ ওকে ভালোবাসে না, একমাত্র আমিই ভালোবাসি। ওকে বোঝাবো ওর আর কোনো উপায় নেই, হয় ও আমার হয়ে যাবে, নয়তো সারা জীবন একা কাটাবে। পরের দিন সকালে ভাইয়া বাসায় ফিরল। তাকে একা পেয়ে আমি তার ঘরে ঢুকে গেলাম। ভাইয়া অবাক হয়ে আমার দিকে তাকালো। কিরে ধ্রুব, এত সকালে? আমি দরজা বন্ধ করে দিয়ে বললাম, ভাইয়া, তোমার সাথে কিছু কথা আছে। ভাইয়া একটু চমকালো। আমার গম্ভীর মুখ দেখে বুঝতে পারল ব্যাপারটা সিরিয়াস। বল, কি কথা? আমি চেয়ারের দিকে ইশারা করে বললাম, বসো, অনেক কথা। ভাইয়া বসলো। আমি ওর সামনে দাঁড়িয়ে বলতে শুরু করলাম, ভাইয়া, তুমি জানো আমি সব জানি। ওই রাতের কথা, তুমি যে মেয়ে নিয়ে এসেছিলে তার কথা, আর তুমি নীলাকে ডিভোর্স দেওয়ার প্ল্যান করছো সেটাও জানি। ভাইয়ার মুখ শুকিয়ে গেল, সে ফ্যাকাশে হয়ে গেল, তার চোখে আতঙ্ক। ধ্রুব, তুই তুই কাউকে বলিসনি তো? আমি হাসলাম, না, এখনও বলিনি, কিন্তু বলতে দেরি নেই। ভাইয়া হাত জোর করে বলল, প্লিজ ধ্রুব, আব্বু আম্মুকে বলিস না, ওরা বুড়ো মানুষ, ওদের কষ্ট দিস না। আর নীলা, ওকে বলিস না, ওর ভেঙে যাবে। আমি ঠান্ডা গলায় বললাম, তবে তুমি নীলাকে ডিভোর্স দেওয়ার প্ল্যান বাতিল করো, ওকে ভালোবাসো, সংসার করো, আর সেই মেয়েটাকে ছেড়ে দাও। ভাইয়া মাথা নিচু করে ফেলল। আমি পারবো না ধ্রুব, ওকে আমি ভালোবাসি, ও আমার জীবন। নীলাকে আমি চাই না, ওকে আমি বিয়ে করতে চাইনি, করেছি ফ্যামিলির চাপে। তাহলে তোদের বিচ্ছেদ হবেই, আর আমি তা হতে দেব না। যদি তুমি নীলাকে ছেড়ে দাও তাহলে আমি তোমার সব কথা বলে দেব, শুধু আব্বু আম্মুকে নয়, নীলাকেও বলবো। ও জানবে তার স্বামী কেমন বেইমান। ভাইয়া রেগে গিয়ে বলল, তুই কেন এত চাস নীলাকে নিয়ে? তোর কি ওর সাথে কিছু আছে? তুই ওকে চাস, তাই না? সেই রাতের কথা মনে আছে? তুই ওর ঘরে ঢুকেছিলিস, আমি জানি। তুই ওর পিছনে লাগিস, এখন এই সুযোগে ওকে পাওয়ার প্ল্যান করছিস। আমি চমকে গেলাম। ভাইয়া জানে? সে সব জানে। আমি একটু ঘাবড়ে গিয়ে বললাম, তুমি জানো? ভাইয়া বিরক্ত হয়ে বলল, হ্যাঁ জানি, নীলা আমাকে সব বলেছে, কিন্তু আমি কিছু বলিনি। ভেবেছি তুই শুধরা যাবি, কিন্তু তুই তো শুধরালি না, বরং আরও নিচে নামলি। এখন এই ব্ল্যাকমেল করার প্ল্যান? ধ্রুব, তুই একটা নিচু মানুষ। আমার মাথায় বাজ পড়ল। নীলা সব বলে দিয়েছে, তাহলে আমার আর কোনো অস্ত্র নেই। আমি কিছু বলার আগেই ভাইয়া আবার বলল, শোন, তুই যা চাস আমি তা জানি। তুই নীলাকে চাস, কিন্তু ও তোকে চায় না, ও আমাকে ভালোবাসে। সেটা তুই মেনে নিতে পারবি না বলে আমার জীবন নষ্ট করার প্ল্যান করছিস। কিন্তু আমি বলছি, তুই যদি আমার ব্যাপারে কাউকে কিছু বলিস, আমিও তোর ব্যাপারে সব বলবো। আব্বু আম্মুকে বলবো তুই তাদের বৌমার পিছনে লাগিস, তখন তুই বাড়ি থেকে বের হয়ে যাবি। বুঝতে পেরেছিস? আমি হতভম্ব হয়ে ভাইয়ার দিকে তাকিয়ে রইলাম। আমার সব প্ল্যান ভেস্তে গেল। ভাইয়াও জানে, ভাবিও সব বলে দিয়েছে। তাহলে আমি একা, সবার চোখে আমি খারাপ, আমি পরাজিত হয়ে ভাইয়ার ঘর থেকে বেরিয়ে এলাম। নিজের ঘরে এসে বিছানায় মুখ গুজে কাঁদতে লাগলাম, কিন্তু সেই কান্না ছিল হতাশার,
অপমানের, আরও বেশি কিছু। আমার ভেতরের পশুটা এখন আর শুধু কামনার ছিল না, তা পরিণত হয়েছিল ঘৃণায়, প্রতিশোধে। আমি হারব না, আমি কোনো না কোনোভাবে প্রতিশোধ নেবই। ভাবিকে না পেলে, ভাইয়াকে না পারলে আমি সবাইকে শেষ করে দেব। এই ভেবে আমি আবার নতুন করে প্ল্যান করা শুরু করলাম। কে জানে, হয়তো এখনও সুযোগ আসবে। কয়েকদিন কেটে গেল। বাড়ির পরিবেশ ক্রমশ বিষিয়ে উঠছিল। ভাইয়া আর ভাবির মধ্যে দূরত্ব বেড়েই চলেছে। ভাবি চুপচাপ নিজের কাজ সারছে, আর ভাইয়া প্রায়ই বাড়িতে থাকে না। আম্মু আব্বু কিছু বুঝতে পারলেও কিছু বলেন না। আর আমি এখন সম্পূর্ণ একা। সবার কাছেই আমি এখন খারাপ ছেলে। ভাবি জানে আমি ওর পেছনে লেগেছিলাম। ভাইয়া জানে আমি ওকে ব্ল্যাকমেল করতে চেয়েছিলাম। আম্মু আব্বু কিছু জানেন না, কিন্তু তারা যদি জানতে পারেন, তাহলে আমি কোথায় দাঁড়াবো? কিন্তু আমি হাল ছাড়ার পাত্র নই। আমার ভেতরের পশুটা এখন আরও হিংস্র হয়ে উঠেছে। আগে শুধু ভাবিকে পেতে চাইতাম, এখন চাই প্রতিশোধ। ভাইয়া আমার সামনে এসে দাঁড়িয়েছে, আমাকে অপমান করেছে। ভাবি আমাকে প্রত্যাখ্যান করেছে, বলেছে আমি শুধু ছোট ভাই। আম্মু আব্বু যদি জানতে পারেন, তারাও হয়তো আমাকে ঘৃণা করবেন। তাহলে আমার এখানে থাকার মানে কি? আমি কিছু একটা করব, এমন কিছু করব যাতে সবাই বুঝতে পারে আমাকে নিয়ে খেলা না করার। ভাবি এখন রাতে নিজের ঘরে দরজা বন্ধ করে রাখে, আগের মতো আর খোলা রাখে না। ভাইয়া যখন বাড়ি থাকে তখনও ভাইয়ার ঘরে যায় না, আলাদা ঘরে থাকে। ভাইয়াও ওকে ডাকে না। দুজন দুজনের থেকে দূরে সরে যাচ্ছে। এই দূরত্ব আমার জন্য সুযোগ তৈরি করে দিচ্ছে, কিন্তু কিভাবে সুযোগ নেব সেটা ভাবছি। একদিন রাতে সবাই ঘুমিয়ে গেছে, আমি জেগে আছি। হঠাৎ শুনতে পেলাম নিচের তলা থেকে একটা শব্দ, দরজা খোলার শব্দ। তারপর ধীর পায়ে কেউ ওপরের দিকে আসছে। আমি কান খাড়া করে শুনলাম। পায়ের শব্দ ভাইয়ার ঘরের দিকে গিয়ে থামল। তারপর দরজা খোলার শব্দ। আমি চুপি চুপি দরজা খুলে বাইরে তাকালাম। দেখি একজন মেয়ে ভাইয়ার ঘরে ঢুকছে, সেই আগের মেয়ে। ভাইয়া ওকে আবার ডেকে এনেছে, এবার আরও সাহসী হয়ে। আমার মাথায় তক্ষুনি একটা প্ল্যান এলো। আমি দ্রুত ভাবির ঘরের দিকে গেলাম, দরজায় ধীরে ধীরে নক করলাম। ভাবি জেগে আছে কিনা জানি না, কিন্তু নক করার পরই দরজা খুলে গেল। ভাবি চোখ কচলাতে কচলাতে দরজা খুলে অবাক হয়ে আমার দিকে তাকালো। ধ্রুব, এত রাতে কি হয়েছে? আমি ফিসফিস করে বললাম, ভাবি আমার সাথে চলো, তোমাকে কিছু দেখাবো। ভাবি সন্দেহের চোখে আমার দিকে তাকালো। না, আমি যাব না, তুই আবার কিছু করবি। আমি মাথা নেড়ে বললাম, না ভাবি, আজ সত্যি সত্যি তোমাকে কিছু দেখাবো, যা দেখলে তুমি নিজেই বুঝবে আমি মিথ্যা বলিনি। ভাবি দ্বিধা করতে লাগলো। আমি ওর হাত ধরে টেনে নিয়ে চললাম ভাইয়ার ঘরের দিকে। দরজার কাছে গিয়ে থামলাম। ভেতর থেকে ফিসফাস শব্দ, হাসির আওয়াজ আসছে। ভাবি শুনতে পেল, তার মুখ শুকিয়ে গেল। আমি ইশারায় বললাম, দরজায় কান দাও। ভাবি কান দিতেই ভেতর থেকে মেয়েলি কণ্ঠে হাসির শব্দ আর ভাইয়ার গলা। সে যেন কিছু বুঝতে পারল, তার হাত পা কাঁপতে শুরু করল। আমি ওকে সমর্থন দিয়ে ধরে রাখলাম। ভাবি কাঁপা কাঁপা গলায় বলল, ও কে? ওর সাথে কে? আমি বললাম, ওই মেয়ে যার কথা আমি আগেই বলেছিলাম, ভাইয়া ওকে নিয়েই রাত কাটায়। এখন দেখলে নিজের চোখে। ভাইয়া কিছু বলার আগেই দরজাটা হঠাৎ খুলে গেল। ভাইয়া দরজায় দাঁড়িয়ে, ওর পেছনে সেই মেয়ে কাপড় ঠিক করতে করতে। ভাইয়া আমাদের দেখে থতমত খেয়ে গেল। নীলা, ধ্রুব, তোমরা এখানে কি? ভাবি ভাইয়ার দিকে তাকিয়ে কাঁপা গলায় বলল, ওমর, এটা কি? ও কে? ভাইয়া কিছু বলার আগেই সেই মেয়ে দ্রুত ঘর থেকে বেরিয়ে সিঁড়ি দিয়ে নিচে নেমে গেল। ভাইয়া তার পিছনে তাকিয়ে থাকল। তারপর ভাবির দিকে ফিরে বলল, নীলা, আমি কিছু বলতে চাই। ভাবি ওর দিকে তাকিয়ে চোখে পানি নিয়ে বলল, বলার কিছু নেই ওমর, আমি সব বুঝতে পেরেছি। তুমি অন্য মেয়ে নিয়ে রাত কাটাও, আমাকে ডিভোর্স দিতে চাও। কেন? আমি কি এমন অপরাধ করেছি? তোমার বাবা মায়ের সেবা করিনি, তোমার সংসার করিনি, তোমাকে ভালোবাসিনি, তাহলে কেন? ভাইয়া মাথা নিচু করে চুপ করে রইল। ভাবি কাঁদতে কাঁদতে নিজের ঘরে চলে গেল, দরজা বন্ধ করে দিল। আমি সেখানেই দাঁড়িয়ে। ভাইয়া আমার দিকে তাকিয়ে ঘৃণা ভরা দৃষ্টিতে বলল, সন্তুষ্ট? তোর ইচ্ছে তো পূরণ হলো, এখনও কাঁদছে, ভেঙে পড়েছে, তুই খুশি? আমি ঠান্ডা গলায় বললাম, আমি খুশি কেন হব? তুমি তো নিজেই নিজের কবর খুঁড়লে। আমি শুধু ওকে সত্যিটা দেখিয়েছি। ভাইয়ার রেগে আমার কলার ধরে বলল, তুই একটা দুষ্ট লোক,
তুই ওকে পাওয়ার জন্য সব করছিস, কিন্তু মনে রাখবি ও তোকে কখনো নেবে না। ও আমার স্ত্রী, আজীবন তাই থাকবে। আমি ভাইয়ার হাত ছাড়িয়ে নিয়ে বললাম, দেখি কতদিন থাকে। বলেই আমি নিজের ঘরে চলে এলাম। সারা রাত ভাবির কান্নার শব্দ শুনতে পেলাম। সে অনেক কেঁদেছে। পরের দিন সকালে ভাবি ঘর থেকে বেরোলো না। আম্মু ডাকলেও সাড়া দিল না। আম্মু চিন্তিত হয়ে পড়ল। ভাইয়াকে জিজ্ঞেস করল, নীলা কেন ঘর থেকে বেরোচ্ছে না? অসুস্থ নাকি? ভাইয়া চুপ করে রইল। আমি তখন বললাম, আম্মু, ভাবির খুব জ্বর হয়েছে, একটু বিশ্রাম নিচ্ছে। আম্মু চিন্তিত হয়ে ভাবির ঘরের দরজায় গিয়ে ডাকল, নীলা, দরজা খোল, তোর জন্য খাবার নিয়ে এসেছি। ভেতর থেকে কোনো সাড়া নেই। আমি গিয়ে বললাম, আম্মু, ওকে একটু সময় দাও, আমি পরে দেখছি। আম্মু কিছু সন্দেহ করলেও চলে গেল। আমি দরজার কাছে গিয়ে ফিসফিস করে বললাম, ভাবি, দরজা খোলো, আমি তোমার সাথে কিছু কথা বলতে চাই। কিছুক্ষণ পর দরজা খুলে গেল। ভাবিকে দেখে আমার চোখ ছানা বড়া। তার চোখ দুটি ফুলে আছে, মুখ বিবর্ণ, যেন সারা রাত কেঁদে কেটেছে। সে ফ্যাল ফ্যাল করে আমার দিকে তাকালো। আমি ভেতরে ঢুকে দরজা বন্ধ করে দিলাম। ভাবি, তুমি ঠিক আছো? ভাবি মাথা নিচু করে বলল, ঠিক আছি। মিথ্যে বলো না, তুমি ঠিক নেই দেখতে পাচ্ছি, কিন্তু এভাবে কান্না করলে চলবে না, তোমাকে শক্ত হতে হবে। ভাবি আমার দিকে তাকালো। শক্ত হব? কিভাবে শক্ত হব? আমার স্বামী অন্য মেয়ে নিয়ে রাত কাটায়, আমাকে ডিভোর্স দিতে চায়। আমি কি করব বল? আমি ভাবির পাশে গিয়ে বসলাম। ভাবি, তুমি আমার কথা শোনো। ভাইয়া তোমার যোগ্য না, সে একজন প্রতারক। তুমি তার জন্য কেঁদে সময় নষ্ট করো না। তুমি অনেক সুন্দরী, অনেক ভালো, তোমার জন্য অনেক ভালো মানুষ আছে। তুমি শুধু... ভাবি আমার কথা কেটে দিয়ে বলল, থাম ধ্রুব, তুই কি বলতে চাচ্ছিস আমি বুঝতে পেরেছি, কিন্তু আমি আগেও বলেছি, আজও বলছি, তুই আর আমি কখনো সম্ভব না। আমি তোর ভাইয়ের স্ত্রী, সমাজে আমার একটা অবস্থান আছে, তুই আমার ছোট ভাই, এটা কখনো মেনে নেবে না কেউ। ভাবির কথায় আমি কিছুটা রেগে গেলাম। কেন নেবে না? সমাজ আবার কি? সমাজ কি তোমার সুখ দেবে? সমাজ কি তোমার কষ্ট দূর করবে? তুমি নিজের কথা ভাবো। ভাইয়া তোমাকে ছেড়ে দিতে চায়, তখন তুমি কি করবে? একা একা কাটাবে সারা জীবন? ভাবি দৃঢ় কণ্ঠে বলল, হ্যাঁ, একা একা কাটাবো। তবুও আমি তোর মতো নিচু মানুষের সঙ্গে থাকব না। যা করেছিস তা তো জানি। তুই ভাইয়াকে ব্ল্যাকমেল করতে চেয়েছিলিস আমাকে পাওয়ার জন্য। এখন এই সুযোগে আমাকে বোঝাতে চাস, কিন্তু ধ্রুব, আমি তোকে চিনি। তুই যেমন তেমনই থাকবি, বদলাবি না। আর আমি কখনো তোকে আমার জীবনে জায়গা দেব না। ভাবির কথাগুলো আমার বুকে ছুরির মতো বিঁধল। আমি ক্ষিপ্ত হয়ে উঠলাম। উঠে দাঁড়িয়ে চিৎকার করে বললাম, তাহলে তুমি কি করবে? ভাইয়া তো তোমাকে ছেড়ে দেবে, তখন তুমি কোথায় যাবে? তোমার বাবার বাড়ি? ওখানে তোমাকে নেবে? তোমার বড় বোন, তারাও তো তোমাকে নিয়ে হাসাহাসি করবে। একমাত্র আমিই তোমাকে নিতে পারি, কিন্তু তুমি চাও না। তাহলে যাও, কষ্ট করো, দেখি কতদিন পারো। বলেই আমি ঘর থেকে বেরিয়ে আসলাম। পেছন থেকে ভাবির কান্নার শব্দ শুনতে পেলাম, কিন্তু আমার তখন কোনো মায়া হলো না। আমার মাথায় তখন শুধু রাগ আর প্রতিহিংসা। ভাবি আমাকে প্রত্যাখ্যান করেছে, এখন আমি কি করব? তাকে ছেড়ে দেব? না, কখনো না। ওকে আমি কোনো না কোনোভাবে পাবই, আর যদি না পাই তাহলে কাউকে পেতে দেব না। কয়েকদিন এভাবেই কাটল। ভাইয়া বাড়িতে প্রায় থাকে না, যখন থাকে ভাবির সাথে কথা বলে না, দুজন দুজনকে এড়িয়ে চলে। আম্মু আব্বু বিষয়টি টের পেয়ে ভাইয়াকে জিজ্ঞেস করল। ভাইয়া সব অস্বীকার করল, বলল কিছু হয়নি, নীলা আমার সাথে অভিমান করেছে, ঠিক হয়ে যাবে। কিন্তু তা ঠিক হলো না, বরং আরও খারাপ হতে লাগলো। একদিন সন্ধ্যায় ভাবি আমাকে ডেকে পাঠালো। আমি গিয়ে দেখি তার চেহারা এখন শান্ত, অনেকটা শান্ত। আমার দিকে তাকিয়ে বলল, ধ্রুব, বস। আমি বসলাম। ভাবি কিছুক্ষণ চুপ থেকে বলতে শুরু করল, ধ্রুব, তুই যা বলেছিলি তা ঠিক। ভাইয়া আমাকে ছেড়ে দেবে, আর আমি একা হয়ে যাব। কিন্তু তার মানে এই না যে আমি তোর হয়ে যাব। আমি আমার সিদ্ধান্ত নিয়েছি, আমি ডিভোর্স নেব ওর কাছ থেকে। তারপর এই বাড়ি ছেড়ে চলে যাব, কোথাও চলে যাব, দূরে, যেখানে আমাকে কেউ চিনবে না, সেখানে নতুন করে জীবন শুরু করব। ভাবির কথায় আমি হতবাক হয়ে গেলাম। তুমি চলে যাবে? কোথায়? কি করে? তোমার তো কিছুই নেই। ভাবি শান্ত গলায় বলল, আছে, আমার কাছে কিছু টাকা পয়েন্ট জমিয়েছি, ওগুলো দিয়েই চলবে। আর যদি না চলে তাহলে কাজ করব, মানুষের বাসায় কাজ করব, যাই করি, কিন্তু এখানে থাকব না। এ বাড়িতে আমার আর থাকা সম্ভব না। ভাবির দৃঢ়তা দেখে আমি থতমত খেয়ে গেলাম। সে সত্যিই চলে যেতে চায়, তাহলে আমার কি হবে? আমি তো ওকে ছাড়া থাকতে পারবো না। আমি তখনই একটা প্ল্যান করলাম, ভাবিকে যেতে দেব না, কোনো না কোনোভাবে আটকে রাখব। ভাবি বলল,
তোকে ডেকেছি কারণ তুই আমাকে সত্যিটা জানিয়েছিলি, তার জন্য ধন্যবাদ। কিন্তু এখন থেকে আমাদের মধ্যে আর কোনো সম্পর্ক নেই। তুই আমার ছোট ভাই ছিলি, থাকবি, কিন্তু এর বেশি কিছু না। আমি চলে যাচ্ছি, তুই এখানে থাক, নিজের জীবন নিয়ে ভাব, ভালো থাকিস। ভাবি উঠে দাঁড়ালো, আমিও উঠে দাঁড়ালাম। না ভাবি, তুমি যেতে পারবে না, আমি তোমাকে যেতে দেব না। ভাবি আমার দিকে তাকালো। ধ্রুব, তুই আমাকে আটকাতে পারবি না, আমি আমার সিদ্ধান্তে অটল। আমি ক্ষিপ্ত হয়ে ভাবির হাত ধরে ফেললাম। তাহলে আমি তোমাকে জোর করেই আটকাবো, তুমি আমার হয়ে যাবে, আজই। ভাবি আমার হাত ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করল, কিন্তু আমি খুব জোর ধরে রেখেছি। ধ্রুব, ছেড়ে দে আমাকে, প্লিজ। না, ছাড়ব না, আজ আর ছাড়ব না। অনেক দিন ধরে চেষ্টা করছি, আজ আর না। ভাবি চিৎকার শুরু করল, বাঁচাও, কেউ বাঁচাও। কিন্তু বাড়ির সবাই কোথায়? আম্মু তখন নিচে, ভাইয়া বাড়িতে নেই, আব্বু অফিসে, কেউ শুনতে পাবে না। আমি ভাবির মুখ চেপে ধরে বিছানার দিকে ঠেলে দিলাম। ভাবি ছটফট করতে লাগল, কিন্তু আমি তাকে চেপে ধরে রাখলাম। হঠাৎ ভাবির হাত থেকে খসে পড়ল একটা ছোট্ট বটল। বোতলটা মাটিতে পড়ে ফেটে গেল। আমি তাকিয়ে দেখি সেটা কি। ভাবি কি নিতে চেয়েছিল? ভাবি তখন আমার হাতের মুঠো থেকে মুক্তি পেতে মরিয়া, তার চোখে আতঙ্ক, আর আমার চোখে পশুর ক্ষুধা। আমি তাকে জোর করে চেপে ধরলাম। ভাবি আরও জোরে চিৎকার করার চেষ্টা করছে, কিন্তু মুখ চেপে ধরায় আওয়াজ বেরোচ্ছে না। এমন সময় দরজায় জোরে জোরে নক পড়ল। ধ্রুব, নীরা, দরজা খোল, কি হচ্ছে ভেতরে? আম্মুর গলা। আমি থতমত খেয়ে ভাবির মুখ থেকে হাত সরিয়ে নিলাম। ভাবি সঙ্গে সঙ্গে চিৎকার করে উঠল, আম্মা, বাঁচাও, ধ্রুব আমাকে। আমি দ্রুত দরজা খুলে দিলাম। আম্মু ভেতরে ঢুকে এক নজর দেখে হতভম্ব। ভাবি তখন কান্নায় ভেঙে পড়েছে, তার কাপড় ছেঁড়া, চুল এলোমেলো। আম্মু কিছু বুঝতে বাকি রইল না। আমার দিকে তাকিয়ে তার চোখ আগুন। ধ্রুব, তুই তুই কি করছিলি? তুই তোর ভাবির সাথে কি করতে যাচ্ছিলি? আমি অসহায়ের মতো দাঁড়িয়ে রইলাম, কিছু বলতে পারছি না। আম্মু ভাবির কাছে গিয়ে জড়িয়ে ধরল। নীলা, কি হয়েছে বল, তুই কাঁদছিস কেন? ধ্রুব কি করেছে? ভাবি কাঁদতে কাঁদতে সব বলল। কিভাবে আমি ওর পিছনে লেগেছিলাম, ভিডিও করেছিলাম, ব্ল্যাকমেল করেছিলাম, ভাইয়াকে ফাঁসিয়ে দিয়েছিলাম, আর আজ কি করতে যাচ্ছিলাম, সব। আম্মু শুনে হতভম্ব, তার চোখে পানি। আমার দিকে তাকিয়ে বলল, ধ্রুব, তুই আমার ছেলে হয়ে এত নিচু কাজ করলি? তোর ভাবিকে, ও তোর বোনের মতো, আর তুই? আমি কোনো উত্তর দিতে পারলাম না, মাথা নিচু করে দাঁড়িয়ে রইলাম। আম্মু তখন ফোন করল আব্বুকে। আব্বু এসে পড়লেন, ভাইয়াকেও ডাকল, সবাই জড়ো হলো। আব্বু শুনে রেগে আগুন। ধ্রুব, তুই বাড়ি থেকে বের হয়ে যা, আজই, তোকে আর এ বাড়িতে রাখব না। আম্মু কাঁদতে লাগল। আব্বু, ওকে বের করে দেবা, ও তো আমাদের ছেলে। আব্বু রেগে বললেন, ছেলে? এ পশুও না, মানুষও না। ওকে এখানে রাখলে আরও বড় ক্ষতি হবে, নীলার জীবন নষ্ট করবে। আমরা ওকে আইনের হাতে তুলে দিতে পারি, কিন্তু না, ও আমার ছেলে বলে দিচ্ছি না, কিন্তু ও এবারে গিয়ে থাকতে পারবে না। আমি চুপ করে সব শুনছিলাম। ভাইয়া আমার দিকে তাকিয়ে বলল, আমি তোকে বলেছিলাম সাবধান থাক, তুই শুনলি না, এখন নিজের কৃতকর্মের ফল ভোগ। ভাবি তখন এক কোণে চুপ করে বসে। তার দিকে তাকিয়ে আমার কেন জানি মনে হলো আমি আসলেই অনেক বড় ভুল করেছি। কিন্তু তখন কি লাভ, সব শেষ। আমাকে বের করে দেওয়া হলো নিজের বাড়ি থেকে। আমার মা, বাবা, ভাই, ভাবি সবাই আমাকে ছেড়ে দিল। রাস্তায় নেমে আমি কিছুক্ষণ দাঁড়িয়ে রইলাম। কোথায় যাব, কি করব, কিছুই জানি না। হঠাৎ মনে পড়ল ভাবির সেই বোতলটা। সেটা কি ছিল? কেন সে সেটা হাতে নিয়েছিল? কিছু একটা যেন আমার মাথায় ঘুর পাকছাচ্ছে। কিন্তু তার আগেই দূর থেকে পুলিশের গাড়ির আওয়াজ আসতে লাগল। ভাইয়া নিশ্চয়ই পুলিশ ডেকে দিয়েছে। আমি দ্রুত সেখান থেকে দৌড় দিলাম। দৌড়াতে দৌড়াতে একসময় ক্লান্ত হয়ে থামলাম। চারপাশ অন্ধকার, কোথায় আছি বুঝতে পারছি না। মাথায় তখন হাজারো চিন্তা। আমি কি আসলেই এত খারাপ? ভাবিকে কি সত্যি ভালোবাসতাম, নাকি শুধু কামনা করতাম? ভাইয়াকে ফাঁসিয়ে দিয়ে কি পেলাম? কিছুই না, বরং সব হারালাম। ভাবির কথা মনে পড়ল। ও কি এখন ঠিক আছে? আম্মু ওকে সান্ত্বনা দিচ্ছে নিশ্চয়ই। ভাইয়া ওকে কি এখন বুঝবে, নাকি ও সত্যিই ডিভোর্স নেবে? আর আমি কোথায় যাব, কি করব? রাস্তার পাশে একটা বেঞ্চি দেখে বসে পড়লাম। মাথায় হাত দিয়ে ভাবতে লাগলাম। ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে পড়লাম জানি না। স্বপ্নে দেখলাম ভাবি হাসছে, আমার দিকে হাত বাড়িয়ে ডাকছে। আমি এগিয়ে যাচ্ছি, কিন্তু যত এগোই ও আরও দূরে সরে যাচ্ছে। তার হাসি যেন ম্লান হয়ে যাচ্ছে। আমি দৌড়াচ্ছি, কিন্তু পা আর উঠছে না। হঠাৎ ভাবি অদৃশ্য হয়ে গেল। চারপাশ অন্ধকার। একটা চিৎকার শুনতে পেলাম।
ভাবির চিৎকার, তারপর সব নীরব। ঘুম ভেঙে গেল। চারপাশে তখন ভোরের আলো ফুটছে, পাখির ডাক, কিন্তু আমার মনটা তখনও অন্ধকার। আমি উঠে দাঁড়ালাম। বুঝতে পারছি আমার জীবনের সবচেয়ে বড় ভুলগুলো আমি করে ফেলেছি। এখন হয়তো আর ফিরে যাওয়া সম্ভব না, কিন্তু তবুও ভাবিকে একবার দেখতে ইচ্ছে করছে, ওকে বলতে ইচ্ছে করছে আমি সত্যিই দুঃখিত, আমি বদলে যেতে চাই। কিন্তু ও কি শুনবে? ও কি আমাকে আর একটা সুযোগ দেবে? না, ও তো পরিষ্কার বলেছিল আমি আর ওর জীবনে কখনো আসতে পারবো না। তাহলে হঠাৎ একটা গাড়ির হর্ন শুনে সড়ক পেরিয়ে উল্টো দিকে চলে গেলাম। বুঝতে পারছি ফিরে যাবার পথ নেই, নতুন করে শুরু করতে হবে, কোথাও গিয়ে নতুন জীবন। কিন্তু মন বলছে ভাবিকে ছেড়ে আমি বাঁচব কি করে? ও আমার রক্তে মিশে আছে, ওকে ছাড়া আমি অসম্পূর্ণ। এই নিয়ে দ্বিধায় পড়ে গেলাম। কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে তারপর হাঁটা শুরু করলাম। কোথায় যাচ্ছি জানি না, শুধু এটুকু জানি আমার জীবনের একটা অধ্যায় শেষ, নতুন অধ্যায় শুরু হবে। কিন্তু সেই অধ্যায় কি সুখ থাকবে, নাকি শুধুই দুঃখ আর অনুশোচনা? কিছু দূরে যেতেই দেখি একটা ছোট মন্দির। সেখানে গিয়ে বসে পড়লাম, ঈশ্বরের কাছে প্রার্থনা করলাম ভাবি যেন সুখে থাকে, ও যেন সব কষ্ট ভুলে নতুন করে বাঁচতে পারে। আর আমার জন্য যা হয় তাই হোক, আমি শাস্তি পেতে রাজি, কিন্তু ও যেন ভালো থাকে। মন্দির থেকে বেরিয়ে আবার হাঁটা শুরু করলাম। এখন সামনে কি আছে জানি না, কিন্তু হাল ছাড়ব না, নিজেকে বদলাবো, সত্যিই বদলাবো। হয়তো একদিন ভাবি আমাকে দেখে গর্বিত হবে, হয়তো একদিনও বলবে ও আমার ছোট ভাই ছিল, এখন অনেক বড় হয়েছে। কিন্তু সেই দিন পর্যন্ত আমাকে অনেক পথ পাড়ি দিতে হবে। আমি হাঁটতে থাকলাম। সূর্য উঠছে, নতুন দিন শুরু হচ্ছে, নতুন আশা নিয়ে। ভাবিকে মনে মনে প্রণাম জানিয়ে এগিয়ে চললাম অজানার পথে।